প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের একাদশ হিসেবের প্রথম পত্রের যে দৃশ্যমান অদৃশ্যমান হিসাব সংরক্ষণ, ওখান থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। যারা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে আছো, যারা সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছ, একটা তো বেস চলে গেছে, তাদের জন্য এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সবাই অঙ্কটা দেখো, এই ক্লাসের মাধ্যমে তোমার অঙ্কটা একবার ফাইনের মতন হয়ে যাবে। কিভাবে আমরা অঙ্কটা করি দেখো। একটা প্রশ্ন দেবো আছে, প্রিয়ন্তী রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি 1 জানুয়ারি 2017 সালে 6,35,000 টাকা একটি মেশিন ক্রয় করেন। এই প্রিয়ন্তী ট্রেডার্সে একটা কি করে 6,35,000 টাকা একটা মেশিন ক্রয় করেন, যন্ত্রপাতি ক্রয় করেন। তার বহন খরচ প্রদান করেন 20,000 টাকা। যন্ত্রপাতির আয়ুষ্কাল ছিল 8 বছর এবং ভগ্নাংশের মূল্য ছিল 35,000 টাকা। প্রমাণমান যে পদ্ধতি ব্যবহার করো, প্রমাণমান মানে ধারাবাহিক যেটা। এখন এই পদ্ধতি ব্যবহার করে তোমার অঙ্কটা সমাধান করতে হবে। এই অঙ্কটা একটু খেয়াল করো, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 18 সালে আসছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে প্রথমে বলছে, আমরা একটু দেখি, অবসরের একটা হার বার করতে হবে এবং কি 1 বছরের অবসর নির্ণয় করতে হবে। তুমি একটা বছরের অবসর নির্ণয় করো বা প্রথম বছরে। তাহলে দেখো কি হচ্ছে, প্রশ্নটা তো সব বুঝছো। প্রশ্নটা, একটা কোম্পানি একটা মেশিন ক্রয় করছে যার মূল্য হচ্ছে 6,35,000 টাকা এবং যন্ত্রপাতি দিয়ে বহন খরচ করে 20,000 টাকা। যন্ত্রপাতি আয়ুষ্কালটা কি অনেকে জানে না, যারা আজকে নতুন তারা একটু খেয়াল করো। এই আয়ুষ্কালটা হচ্ছে, এই যন্ত্রটা 8 বছর পর্যন্ত চলবে। এই যন্ত্রটা তোমাদের 8 বছর পর্যন্ত চলবে। এই 8 বছর পর এটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার সময় তার মূল্য থাকবে, 35,000 টাকা। প্রশ্নটা তো সব বুঝে নিছো। এবার অঙ্কে আসো, অবসর হার 1 বছরের অবসর নির্ণয় করো। অবসর হারটা কি ব্যবহার করবো দেখো, অবচয়ের হার 100%। যদি ক্রমহ্রাস সমান পদ্ধতি বলে, 100% ভাগ আয়ুষ্কাল পূরণ 2 অবচয়। তাহলে আয়ুষ্কাল হচ্ছে আমাদের এখানে কত, প্রিয় শিক্ষার্থী বিন্দু? 100% আমরা লিখলাম। আয়ুষ্কাল হচ্ছে আমাদের কত, 8 বছর পূরণ 2। তাহলে কি হচ্ছে, যখন তুমি 100 বিভাগ করবা কত হবে, 100 বিভাগ, তাহলে কত হবে? এটা প্রথমে 4 দিকে আরো 4 25 125, তাহলে 25%। এই যে আয়ুষ্কাল তোমার, তাহলে অবসর হারটা হচ্ছে কত পার্সেন্ট? 25%। তাহলে তোমার সম্পদটা যে যন্ত্রপাতির ক্রয় মূল্যটা কত হচ্ছে, যন্ত্রপাতি কি 6,35,000 টাকা না? যদি তোমার যন্ত্রপাতির ক্রয় মূল্য বার করতে হয়, তোমাকে এর সাথে যে খরচগুলো আছে, সংস্থাপন ব্যয়, বহন খরচ যেগুলো থাকে প্রশ্নে দেওয়া, এগুলো তুমি যোগ করবে। তাহলে কি হচ্ছে, যন্ত্রপাতির ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা তাহলে এখন কত হচ্ছে, যন্ত্রপাতির মূল্য, ক্রয় মূল্য লাগবে না, মূল্যটা লেখো। যন্ত্রপাতির মূল্যটা কত হচ্ছে, 6,35,000 টাকা আমার এখানে দেওয়া আছে। যোগ বহন খরচ আছে আমার কত টাকা, 20,000 টাকা। তাহলে হচ্ছে 6,55,000 টাকা। এখন তোমার যে এই যে 1 বছরের অবসর নির্ণয় করতে বলছে, প্রিয় শিক্ষার্থীরা, একটা ক্লাসে তুমি একবার শিখে ফেলতে পারবে এই 1 বছরের অবসরটা কত পার্সেন্ট হবে, 25%। কারণ এই যে 25% এর কার 25 হবে, এই টাকাটা। দেখো তাহলে অবশ্যই 1 বছরের অবসর, 1 বছরের অবসর হচ্ছে 6,55,000 পূরণ 25%, 63,750 টাকা। তাহলে এই যে আমাদের শেষ কটা খেয়াল করছে সবাই, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে বলতেছি, দেখেন কিভাবে নিয়ে করে অবসর হার যদি বলে, ক্রমহ্রাসমান পদ্ধতি বলে, আপনি 100% বা আয়ুষ্কাল পূরণ 2 সূত্রটা মুখস্থ রাখবেন। এখন আপনার আয়ুষ্কাল হচ্ছে 8 বছর, প্রশ্নে দেওয়া আছে 8 বছর, 8 বছর লিখে ফেলবেন। 100% থাকবে, এরপর 2 দিন গুণ করবেন, 2 দিন কাটলে বা 25%। এখন যন্ত্রপাতির মূল্য হচ্ছে আমাদের এত টাকা, এরপর সংস্থাপন ব্যয় আছে আমাদের 2,000 টাকা, তাহলে যোগ করা হলে হবে 6,55,000 টাকা। হ্যাঁ, তাহলে 1 বছরের অবচয় কত টাকা হচ্ছে, 1 বছরের অবচয় হচ্ছে 1,63,750 টাকা। আমাদের যেটা 1 বছরে বলছে, আমাদের অবচয় খরচটা 1 বছরই হবে। 1 বছরটা কত টাকা আসছে আমাদের, তোমরা কত দেখছো, 1,63,750 টাকা অবচয় বার হয়েছে। এই অবচয় যাবে নাকি জানো সবাই? অবসর হিসাব ডেবিট। এগুলো খেয়াল করো, অবসর হিসাব ডেবিট লিখবা।
তাহলে অবচয় যাবে হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আর হচ্ছে পুঞ্জীকৃত অবচয়, দ্রুত অবচয় ক্রেডিট। একটা যাবে হচ্ছে এটা, আরেকটা হচ্ছে অবচয় বন্ধ করার জন্য। ক্রমহ্রাস সমান যদি থাকে, ক্রমহ্রাস সমানের ক্ষেত্রে অবচয়টা বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে যে আমাদেরটা উল্টে যাবে, কি হচ্ছে আয় সংরক্ষণ, আয় সংরক্ষণ হিসাব বা সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এই জাবেদাগুলো তোমার জানতে হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই জাবেদাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। অবস্থাটা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, তারপর আয় সারাংশ হিসাব ডেবিট, আর হচ্ছে অবশ্যই হিসাব ক্রেডিট, আয় সারাংশ। এই জাবেদাটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি অঙ্কটা করতে পারবে। যেহেতু এই অঙ্কের মধ্যে তারিখ হচ্ছে 2017 সাল 17 জানুয়ারির 1, আমরা এই 1 তারিখের হিসাবটা দেখাবো, শেষ করব। তাহলে অবচয় যদি খতিয়ান করো অবচয় খরচের, তাহলে দেখো অবচয় খরচের এন্ট্রি এন্ট্রি আছে কি, মানে বিপরীত এন্ট্রি আছে। তুমি কি করতে হবে, তুমি করবে পুঞ্জীভূত অবচয়। তাহলে এখন দেখো পুঞ্জীভূত অবচয় এখানে আছে কি 63,000, যেহেতু যেহেতু 1,23,750, 1,23,750 টাকা। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু খেয়াল করো, একটু খেয়াল করো, কেন এই টাকাটা ডেবিটে কেন বসছে, এই টাকাটা কেন ডেবিটে বসছে একটু খেয়াল করো। পুঞ্জীভূত অবশ্যই আমার এই পুঞ্জীভূত অবশ্যটা আছে কিসে, পুঞ্জীভূত আছে কি ক্রেডিটে, কিন্তু আমার হিসাব হচ্ছে অবশ্যই হিসাব, যেটার নাম হিসাব সে যদি জাবেদার যে পাশে থাকে ওই পাশে টাকাটা বসবে। তাহলে অবশ্যটা আছে আমার ডেবিটে, তার টাকাটা বসবে ডেবিটে, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তাহলে এখানে শুধু ক্রেডিটটা হিসাবটা উল্টো হিসাবটা লিখবে, আর এই গড়ের টাকাটা কি বসে যাবে। তাহলে এখানে যদি ডেবিটে বসে, যার গড় ডেবিটে তুমি টাকাটা বসাই দিবা, ঠিক আছে। এরপর আছে তোমার আয় সারাংশ আর অবচয়। তাহলে কি লিখবে তুমি, এখানে লিখবা কি আয় সারাংশ হিসাব, আয় সারাং আয় সারাংশ, আয় সারাংশ। তাহলে আয় সারাংশ লেখার পরে তোমার এই যে দেখো অবচয়টা আছে তোমার ক্রেডিট, এখানে তাহলে টাকাটা যাবে তোমার ক্রেডিট 1,63,750 টাকা, 1,63,750 টাকা। তাহলে এই ডেবিট ক্রেডিট ক্লোজ, তোমার খ নাম্বার হয়ে গেছে, 4 মার্ক নিশ্চিত হয়ে গেল, তোমার আর লাগবে না, এই যে নিশ্চিত হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু তুমি অবশ্যই হিসাব করতে গেলে প্রথমে জাবেদা করে নিবা, একটা জাবেদা যেটা জাবেদা মুখস্থ রাখবো, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। আর অবশ্যই হিসাব ডেবিটে আমাদের আছে কত টাকা, অবশ্যই আমরা বার করছি কত, তোমরা সবাই খেয়াল করছো 1,63,750 টাকা। তাহলে এই আমরা ডেবিট ব্যালেন্স এখানে বসাইলাম, ডেবিট করে আর ব্যালেন্স ডেবিটে বসাই দিলাম। এরপর আয় সারাংশ আমাদের আছে ক্রেডিটে, ডেবিটে অবশ্যই আছে ক্রেডিট, যেহেতু হিসাবটা হচ্ছে অবসর, হিসাবটা অবশ্যই অবশ্যই আমাদের যেখানে থাকবে লেনদেনগুলো পোস্টিং ওখানে দিবা। তাহলে 1,63,750 টাকা ক্রেডিটে দিবা, হিসাবটা ক্লোজ হয়ে যাবে। এরপর তোমার হচ্ছে যন্ত্রপাতির হিসাব তৈরি করো, তাহলে যন্ত্রপাতির একটা খতিয়ান হবে, শুধু তুমি এখানে যন্ত্রপাতি লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এখানে যন্ত্রপাতি দিয়ে আমরা খতিয়ানটা করি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, প্রিয় শিক্ষার্থী আমাদের গ নম্বর বলছে যন্ত্রপাতি হিসাব তৈরি করার জন্য। তাহলে যন্ত্রপাতি হিসাবের তৈরি করতে হলে তুমি যে কোনো হিসাব তৈরি করতে হলে তার প্রথমে জাবেদা লাগবে যন্ত্রপাতি ক্রয়। সাধারণত যন্ত্রপাতির ক্রয় জাবেদা ক্লাস 9 10 তোমরা পড়েছো। যন্ত্রপাতি ক্রয় জাবেদা কি হবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু জিনিস ক্রয় করছে সম্পদ বাড়ছে আর নগদটা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব কি ক্রেডিট। তাহলে এই যে যন্ত্রপাতি ক্রয় করা হলো কত টাকা তোমরা জানো, যন্ত্রপাতি ক্রয় করা হলো 6,35,000 টাকা, কিন্তু এর বহন খরচ যেটা আনছে, যেই বহন করে আনছে তাকে দিচ্ছে 20,000 টাকা, তাহলে 6,55,000 টাকা ক্রয় মূল্য। তাহলে দেখো আমার এটা কতদিন কিভাবে হচ্ছে, যেহেতু জানুয়ারি 1, 2017 সাল, আমরা লিখে ফেলি। দেখো তার কি লিখবো, 2017 জানুয়ারির 1, দেখো তাহলে এখানে হবে নগদান হিসাব। কেন নগদান হিসাব জানো, নগদান হিসাব কেন জানো, এই যে যন্ত্রপাতি খতিয়ান করতেছি আমি, যন্ত্রপাতি এখানে লেখা আছে, তাহলে এন্ট্রি বিপরীত এন্ট্রি যেটা এটা বসবে এখানে, বিপরীত এন্ট্রি। খতিয়ান যারা পারো না, এখনো যারা খতিয়ান শিখতে পারো নাই, তারা খেয়াল করো এখানে নগদান হিসাব হবে। তাহলে এই টাকাটা কোথায় যাবে, ডেবিট করে না ক্রেডিট করে। তাহলে দেখো যন্ত্রপাতি কোথায় আছে, ডেবিট করে আছে, তাহলে যন্ত্রপাতি করে বসবে, টাকা কত বসবে
6,55,000 টাকা, 6,55,000 টাকা। এই ডেবিট ঘরে 6,55,000 টাকা লিখে দিলে তখন করে শেষ। এই 6,55,000 টাকা কোথায় পাইছি কেউ বলতে পারবা? কারণ এই টাকাটা পাইছি এই 6,35,000 টাকা আর 20,000 টাকা হচ্ছে বহন খরচ। এই 20,000 টাকা যোগ করে দিলে 6,55,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, অঙ্কটা সবাই বুঝেছো? একবার ইজি একটা অঙ্ক ছিল, কিন্তু প্রশ্নের জটিলতার কারণে অনেকে অঙ্কগুলো আমরা পারি না। আসলে অঙ্কগুলো ইজি, সবগুলো অঙ্ক বেসিক থেকে চিন্তা করবো। আর তোমাদের দীর্ঘদিন গেপ হয়ে গেছে সে বিজ্ঞান আমি দেখতেছি। আমরা ডিগ্রির একটা কোর্স চালু থাকার কারণে ক্লাসগুলো করতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। নিয়মিত ক্লাস পাবে যারা একাদশ শ্রেণীতে নতুন উঠতেছ, বিশেষ করে যারা বিভিন্ন গ্রুপ থেকে আসছো, আর্টস সায়েন্স থেকে যারা কমার্সে আসছো বা যারা নতুন কমার্স নিয়েছো, প্রত্যেককে শুভকামনা। প্রত্যেকের যারা অ্যাকাউন্টিং বেসিক থেকে শিখতেছ আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবে, তোমাকে বেসিক থেকে অ্যাকাউন্টিংটা শেখানো হবে। আর যারা যে কোনো 9 থেকে মাস্টার্স পর্যন্ত অ্যাকাউন্টিং কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আছি। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো। আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করিও, যাতে শেয়ার করলে তোমার ফ্রেন্ডরা শিখতে পারবে। ধন্যবাদ।